কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই। আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে দিল কারা? এক, কেন তাকে? আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে। সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি, কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে 2000 হত্যাকাণ্ড, 25,000 মানে কি বলে অ্যাসল্ট এবং প্রায় 1,500 মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত, তাই না? দুর্নীতি সরিয়ে রাখি। দুই হলো 800 সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল। সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না। তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না। আচ্ছা, আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম, এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা। আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি 302-তে গেলেন। মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন। এতে হয় কি, মামলার মেরিট কমে যায়, জনগণের বিশ্বাস কমে যায়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই, এখন সব ওদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে। আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ঢালাও মামলা হিসেবে বাতিল হয়ে যাবে। এই কালচারের মধ্যে আমরা চলতেছি। এবং এখন তো ন্যারেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায়ে যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলিটা হইতে তিনি পালায়ে গেছেন। সেটাই আমার কাছে মনে হয় যে 5 আগস্টের পর থেকে যারা বাংলাদেশের সবচেয়ে মানে যৌক্তিক কথা তুলে ধরছেন তার মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা একজন। 5 আগস্টের আগে তো বটেই, কিন্তু 5 আগস্টের পরে অনেক বেশি যৌক্তিক জায়গা থেকে এটা বলছেন, এবং এর জন্য আমি দেখতে পাচ্ছি যে তিনি বিএনপির মধ্যে অনেক সমালোচিত হচ্ছেন। তিনি মানে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না, অন্যদিকে চলে যাচ্ছেন। ব্যারিস্টার ফারহানা, এটা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু বলবেন। আর মান্না ভাই যেটা বললেন যে আসলে তো বড় বড় রাজনৈতিক দলরা, মানে এটা তো আসলে বিএনপি নামে আসে, যেটা করে দেখাতে পারে নাই, ওরা মৃত্যু দিয়ে রক্ত দিয়ে এটা করে দেখিয়েছে। এখন যে আমরা অনেকে এসে বলছি যে এটার ভাগও আমরা আমাদের চাই, আমাদের এটা করতে হবে সেটা করতে হবে, সেটাও বা আপনি কিভাবে দেখেন? সংস্কারটা আপনার কাছে আসলে কি, কোনটা দেখলে আপনি বুঝবেন? মান্না ভাই খুব চমৎকার তার জায়গা থেকে বলেছেন যে কি হলে তিনি এটি বুঝবেন যে এদিকে আগাচ্ছে। আপনার কাছে আমরা একটু শুনতে চাই। আমি মনে করি যে 5ই আগস্ট এবং এর আগের 1 মাস পুরো দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে গেছে। এমন একটা অভ্যুত্থান যেটা হয়তো আর ঠিক অভ্যুত্থানটি হবার 1 সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারে নাই, এবং মোটামুটি সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে 2028 সাল পর্যন্ত অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আওয়ামী লীগ থাকবে, এবং তারপরেও আরো 5 বছর থেকে সেটা সেই 41 পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল। কিন্তু 28 পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল। কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে, সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি যার কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে। আর যে কথাটা আপনি বলছেন যে খুব বেশি বোধহয় আর পার্টিজান থাকা যাচ্ছে না, খুব বেশি বোধহয় বিএনপি আর আমাকে মনে হচ্ছে না, তার কারণ সম্ভবত এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে। ধরুন, আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি, আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন, কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন, কিংবা কেবলমাত্র সংসদ সদস্যদের এক পালের